বাংলার রাজনীতিতে এমন দৃশ্য গত 3 দশকে খুব কমই দেখা গিয়েছে। একসময়ের অপ্রতিরোধ্য রাজনৈতিক শক্তি যে দল টানা বহু বছর রাজ্যের ক্ষমতার কেন্দ্রে ছিল, আজ সেই দলকেই অস্তিত্বের সংকটের মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। 26-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর ধাক্কা সামলাতেই পারেনি তৃণমূল কংগ্রেস। তার আগেই দলের ভেতরে শুরু হয়েছে এমন এক রাজনৈতিক ভূমিকম্প, যার অভিঘাত শুধু একটা দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বাংলার রাজনৈতিক মানচিত্রে বদলে দিতে পারে। সূত্রের খবর অনুযায়ী তৃণমূল কংগ্রেসের 65 জন বিধায়ক একসঙ্গে বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে এটা শুধু দলবদল নয়, এটা কার্যত একটা রাজনৈতিক গণ অভ্যুত্থান। কারণ 1 জন 2 জন বা 5 জন বিধায়ক দল ছাড়লে তাকে অসন্তোষ বলা যায়, কিন্তু 65 জন বিধায়ক একসঙ্গে বিদ্রোহ করলে সেটাকে আর অসন্তোষ বলা যায় না। সেটাকে বলা হয় নেতৃত্বের ওপর আস্থাহীনতার বিস্ফোরণ। বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নাম, যিনি দীর্ঘদিন ধরে শুধু একটা দলের নেত্রী নন, নিজেই একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। তৃণমূল কংগ্রেসের সংগঠন, ভোট ব্যাংক, আন্দোলন সব কিছুর কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। কিন্তু রাজনীতির সব থেকে নির্মম সত্য হলো, ক্ষমতা হারানোর পর নেতার চারপাশের বৃত্ত খুব দ্রুত বদলে যায়। যতদিন ক্ষমতা থাকে ততদিন আনুগত্য থাকে, যতদিন প্রশাসন থাকে ততদিন সমর্থন থাকে। কিন্তু ক্ষমতা চলে গেলে শুরু হয় বাস্তবতার রাজনীতি। তখন অনেকেই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেন। এই কারণেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, ক্ষমতা হারানোর পর তৃণমূলের ভেতরে জমে থাকা অসন্তোষ হঠাৎ করে বিস্ফোরিত হয়েছে। বছরের পর বছর ধরে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব, টিকিট বন্টন নিয়ে ক্ষোভ, জেলার নেতৃত্বের সঙ্গে দূরত্ব, নতুন ও পুরনো নেতৃত্বের সংঘাত, এসব নিয়ে আলোচনা চলছিল। কিন্তু ক্ষমতায় থাকাকালীন সেই ক্ষোভ কখনো প্রকাশ্যে আসেনি, কারণ ক্ষমতার ছাতা সব কিছুকে ঢেকে রাখে। ক্ষমতা চলে যাবার পর সেই ছাতা আর থাকে না, ফলে যারা এতদিন চুপ ছিলেন তারাই এখন মুখ খুলতে শুরু করেছেন। আর সেই মুখ খোলার ফল যদি 65 জন বিধায়কের বিদ্রোহ হয়, তাহলে সেটা নিঃসন্দেহে তৃণমূলের ইতিহাসে সব থেকে বড় রাজনৈতিক সংকট। কি বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি, শুনবো এবার। এই মুহূর্তে সংখ্যা 65, অ্যাজ অন ডেট 65। এবার এগুলো যেহেতু ফিজিক্যালি জমা দেওয়ার বিষয় রয়েছে, জমা হয়ে গিয়েছে 62, মানে ফিজিক্যালি জমা হয়ে গিয়েছে। আরও 3 জন, কেন এগুলো যারা প্রথম দিন করেননি তাদের হচ্ছে ইন্ডিভিজুয়ালি এসে দিতে হবে। কিন্তু নাম্বার স্ট্যান্ডস অ্যাট 65 টুডে, 65 আজকে নিয়ে। আজকে একজন এসেছিলেন, সেই সম্মানীয় বিধায়ক, তিনি মাননীয় স্পিকারকে চিঠি করেছেন, সংখ্যা আজকে 65। আমি কোনো নাম বলবো না। ফিরাদদা, ববিদা এসেছিলেন, ববিদার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। আপনারা জানেন যে ববিদা এর আগেও এসেছিলেন, আর ববিদার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক খুব ভালো। আমরা ওখানে একটা আড্ডা হচ্ছিল, অনেক 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 সিনিয়র মন্ত্রীরা, এক্স মন্ত্রীরা তারা ছিলেন, সিনিয়র এমএলএরা ছিলেন। প্রতিদিনই যে যখন পারেন আমাদের এখানে আসেন। তো স্বাভাবিকভাবে অনেকে এসেছিলেন, তার মধ্যে অবশ্যই অন্যতম গুরুত্বপূর্ণ যিনি ছিলেন তিনি অবশ্যই ফিরহাদ হাকিম, কলকাতার প্রাক্তন মহানাগরিক, রাজ্যের দীর্ঘদিনের মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ, ব্যক্তিগতভাবে আমার অভিভাবকও বটে। আমি কে সই করেছে না করেছে আমি আবারও বলেছি, চিঠি যে জমা হয়েছে, সংবাদ মাধ্যম বহু চেষ্টা করেছে, চিঠি যেহেতু আমরা জমা দিয়েছি, আর আমাদের 99% এমএলএ সেদিনও উপস্থিত ছিলেন, এখনও যারা জমা দিচ্ছেন ফিজিক্যালি জমা দিচ্ছেন। আমি চিঠিতে কাদের নাম আছে এটা বলতে পারবো না, কারণ ব্রিচ অফ প্রিভিলেজ হবে। দেখুন, আমরা এনসিপিআই সম্পর্কে গতকাল সংবাদ মাধ্যম থেকে শুনেছি। এমপিদের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি, এনসিপিআই নিয়ে আমাদের কোনো সম্যক ধারণা নেই। স্বাভাবিকভাবে যে জিনিস নিয়ে ধারণা নেই, আর পার্লামেন্টের মধ্যে যারা ছিলেন তারা এই বিষয়টা আমরা দেখেছি সংবাদ মাধ্যমে। এনসিপিআই সম্পর্কে আমি এবং আমাদের কালেকটিভেরই কারুর কোনো ধারণা নেই। বলছি, দিল্লিতে এমপিরা যেটা করেছেন, নতুন একটা দলের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং পাশাপাশি তারা এনডিএর পার্ট হিসেবে কাজ করবেন। আপনাদের এখানে পরিষদীয় দলে কি ভূমিকা হবে? পরিষদীয় দল তো প্রথম দিন থেকেই ক্যাটেগরিক্যালি বলেছে, আমরা পশ্চিমবঙ্গের বিধানসভায় সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকারের যেটা ভুল, চোখে চোখ রেখে সরকারের সঙ্গে লড়াই হবে, হাউসের অভ্যন্তরের অ্যাম্ফি থিয়েটারে লড়াই হবে, বিধানসভার চত্বরে লড়াই হবে, রাস্তায় লড়াই হবে,
এবং আবারও আমি বলছি যে আমরা এমন কিছু করব না, ধরুন উপরাষ্ট্রপতি নির্বাচন এলো, আমাদের যারা আছেন তারা হঠাৎ উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন না, এরকম কিছু হবে না। যদি সমর্থন করার হয় বলবো খোলাখুলি সমর্থন করছি, যদি সমর্থন না করার হয় বলবো যে না আমরা সমর্থন করছি না, কিন্তু ভোট না দিয়ে অ্যাবসলিউট নাম্বার কমাবো না। আমাদের যা সংখ্যা তাতে সরকারের আমাদের নির্দিষ্ট যে সংখ্যাটা এগুলো তো রেকর্ডেড, যে আমরা যেটার বিরোধিতা করব আমরা বিলে হেরে যেতে পারি, কিন্তু আমরা সেই বিলের বিরুদ্ধে ভোট দেবো যাতে সেটা রেকর্ডেড থাকে। মানে বিজেপির সহযোগী শক্তি হিসেবে ওই ধনকরের নির্বাচনে ভোট না দিয়ে বার্তা দেওয়া, বিল পাস হওয়ার সময় ওয়াকআউট করে যাওয়া, এইটা আমরা এখানে করব না, দায়িত্ব নিয়ে বলতে পারি। সব থেকে বড় প্রশ্ন এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। একটা সময় বাংলার রাজনীতিতে তাকে বলা হতো অগ্নিকন্যা। বামফ্রন্টের 34 বছরের শাসন ভেঙে তিনি ক্ষমতায় এসেছিলেন। রাস্তায় আন্দোলন, জনসংযোগ এবং তৃণমূল স্তরের সংগঠনই ছিল তার সব থেকে বড় শক্তি। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আজ তিনি বিরোধী নেত্রী, আর বিরোধী রাজনীতির সব থেকে বড় শক্তি হলো সংগঠন। প্রশ্ন হচ্ছে, সেই সংগঠন কি এখনো তার হাতে রয়েছে? যদি 80 জন বিধায়কের মধ্যে 65 জনই অন্য শিবিরে চলে যান, তাহলে রাজনৈতিক বার্তাটা অত্যন্ত স্পষ্ট। সেটা হলো দলের নির্বাচিত প্রতিনিধিদের বড় অংশ নেতৃত্বের ওপরে আস্থা হারিয়েছেন। এই পরিস্থিতিতে শুধু বিধানসভার সংখ্যা কমা নয়, আরও বড় বিপদ হলো কর্মীদের মনোবল ভেঙে পড়া। কারণ একজন সাধারণ কর্মী সবসময় জয়ী দলের দিকে তাকিয়ে থাকে। সে দেখে ভবিষ্যৎ কোথায়, সে দেখে নেতৃত্ব কতটা শক্তিশালী, সে দেখে দল আগামী দিনে ক্ষমতায় ফেরার সম্ভাবনা রাখে কিনা। যদি নেতৃত্ব দুর্বল দেখায়, তাহলে নিচুতলার কর্মীরাও ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করেন। বাংলার রাজনীতিতে অতীতে এমন ঘটনা দেখা গিয়েছে। কংগ্রেস একসময় রাজ্যের প্রধান শক্তি ছিল, তারপর ধীরে ধীরে সংগঠন ভেঙেছে, নেতা ভেঙেছে, কর্মী ভেঙেছে, শেষে দল প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। আজ অনেকেই প্রশ্ন তুলছেন, তৃণমূল কি সেই একই পথের দিকে হাঁটছে? অন্যদিকে বিজেপির জন্য এই পরিস্থিতি নিঃসন্দেহে রাজনৈতিক সুবিধের। কারণ 207 আসনের বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর যদি প্রধান বিরোধী দলও ভেঙে পড়তে শুরু করে, তাহলে সরকারের ওপর রাজনৈতিক চাপ অনেকটা কমে যায়। গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিরোধী দলই সরকারের জবাবদিহি নিশ্চিত করে। কিন্তু বিরোধী দল যদি নিজের অস্তিত্ব নিয়েই লড়াই করে, তাহলে সেই ভূমিকা পালন করা কঠিন হয়ে পড়ে। তবে এখানেই আরেকটা রাজনৈতিক বাস্তবতা রয়েছে। বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এত দ্রুত শেষ বলে দেওয়া বিপজ্জনক হতে পারে, কারণ অতীত বারবার দেখিয়েছে তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা মনে হলেও তিনি ফিরে আসার ক্ষমতা রাখেন। অনেক সময় বড় ভাঙনই নতুন সংগঠন তৈরির সুযোগ দেয়, অনেক সময় সংখ্যায় ছোট হয়ে যাওয়া নেতৃত্বকে আরও আক্রমণাত্মক করে তোলে। তাই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন আগামী কয়েক মাস হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।